এবারে আমরা যে বিষয়টা দেখব, এর আগে আমরা ডায়াস্টেরিয়ামের ক্ষেত্রে দেখলাম একাধিক কাইরাল কার্বনটা ছিল ভিন্ন। কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল করে দেখো, যে আমরা যদি এই যোগের কথা বিবেচনা করি, তাকাও, আমরা এটাও একটা কাইরাল, এটাও একটা কাইরাল কার্বন, বাট এই দুটি কাইরাল কার্বনের সকল অংশ একই রকম। খেয়াল করে দেখো, হাইড্রক্সিল কার্বক্সিল হাইড্রোজেন, এটারও হাইড্রোজেন কার্বক্সিল এবং কি হাইড্রক্সিল। তাহলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি কার্বক্সি, হাইড্রক্সি, হাইড্রোজেন। তাইলে যদি এই রকমটা হয়, তাহলে এখানে এই দুটি কাইরাল কার্বনের মাঝ বরাবর আমরা একটি তল কল্পনা করতে পারি। এটাকে বলা হয় প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি তখনই পাওয়া যায়, অর্থাৎ কি প্রতিসাম্য তল কাকে বলা হয়, যদি কোনো যৌগের দুটি অংশকে সমানভাবে দ্বিখণ্ডিত করা যায়, অর্থাৎ কি ওপরে এবং নিচের অংশকে মাঝ বরাবর যদি সমভাবে খণ্ডিত করা যায়, যার উভয় অংশে একই রকম পাওয়া যায়, তার মানে নিচের অংশও যেমনটা ওপরের অংশ তেমন অংশই যদি পাওয়া যায়, তাহলে এদেরকে বলা হয় কি প্রতিসাম্য যৌগ এবং প্রতিসাম্য তল, যে তলে তাকে ভাগ করা গেল। তাহলে আমরা আরেকবার বলে নিই, তাহলে কি একাধিক কাইরাল কার্বন যদি থাকে, অবশ্যই সেটা জোড় কার্বন বিশিষ্ট হতে হবে। তাহলে খেয়াল করে দেখো, জোড় কার্বন বিশিষ্ট যদি হয়, তাহলে আমরা এক্ষেত্রে কি পেলাম, যে ওপরের অংশ এবং নিচের অংশ একই রকম পেলাম। এবং চিন্তা করে দেখো তো, এখানে যদি আমরা একটা আয়না রাখি, তাহলে সেক্ষেত্রে নিচের অংশ ওপরের অংশের মিরর ইমেজ, কিন্তু তাহলে এই মিরর ইমেজ যদি হয়, দর্পণ বিম্ব যদি হয়, অর্থাৎ এটাকে কাগজের পৃষ্ঠার মতো মনে করো, বই আমরা যেমন ভাঁজ করে রাখি না, ঠিক এটাকে ভাঁজ করে যদি উপরে তুলে দিই, দেখো চোখ যে চোখে পড়বে, বোতল যে বোতলে পড়বে, হাইড্রোজেনের ওপরে পড়বে, এইভাবে ভাঁজ করে যদি দিই, প্রতিসাম্য তল বরাবর ভাঁজ করলে, তাহলে আমাদের মেসোযৌগ চেনার একটা উপায়, এখানে কি থাকবে, কাইরাল কার্বন একই রকম থাকবে এবং ওপরের অংশ এবং নিচের অংশ সিমিলার হবে, এবং এদের কি থাকবে, এদের নিশ্চয়ই এক অর্ধেক অংশ অপর অর্ধেক অংশের দর্পণ ইমেজ হবে, তার মানে কি মিরর ইমেজ হবে, এবং এদের একটি প্রতিসাম্য তল থাকবে। তাহলে এখন যে ঘটনাটা ঘটে, তাহলে এটাকে আমরা এইটুকু বলতে পারি যে এর এক অর্ধেক অংশ অপর অর্ধেক অংশের সাপেক্ষে যে ঘূর্ণনটা দেখায়, সেটা কেমন খেয়াল করে দেখো, আমরা যদি এইটুকুকে ইন্ডিকেটস করি দুইটা অর্ধেক অংশকে, মানে আলাদা অংশকে, তাহলে এটা যদি সি হয়, এটা আর, দিস ইজ এন। তার মানে এইটুকু আমরা যদি কনফার্মেশনটা যদি এই রকমটা পাই, ডেফিনেটলি এটা দেখো সি, দিস ইজ আর, দিস ইজ এন, তার মানে এটাকে আমরা কিন্তু রোটেশনটা এই রকম পাই। তার মানে এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই এক অর্ধেক অংশ একে যত ডিগ্রি কোণে এক অর্ধেক ডানে ঘোরায়, ঠিক তারটা তত ডিগ্রি কোণে বামে ঘোরায়। তার মানে কি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে এদের ঘূর্ণনের মান থাকে কি সমান, কিন্তু দিকটা হয় শুধুমাত্র কি বিপরীত। তার মানে এটা যদি 10 ডিগ্রি ডানে ঘোরায়, যদি 10 ডিগ্রি বামে ঘোরায়, তাহলে এটা 10 ডিগ্রি কি ডানে ঘোরায়। তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এই অংশ আর এই অংশ পরস্পরকে কি করে দেয়, ড্যামেজ করে দেয়। এই জন্য কি হয়, যেহেতু পরস্পরের ঘূর্ণন ক্রিয়াকে নষ্ট করে দেয়, তাহলে সেক্ষেত্রে এই আলোক নিষ্ক্রিয় এই যৌগটা তখন হয় মেসোযৌগ। কি যৌগ বলো তো, মেসোযৌগ। তাহলে ডেফিনেটলি এটা লিখে নাও, দিস ইজ মেসোযৌগ। এবার আমরা এই মেসোযৌগের এখান থেকে আমরা যদি এর ভিন্ন কাঠামো দেখতে চাই, তার মানে কি এক অর্ধেক অংশকে ঠিক রেখে আরেক অর্ধেক অংশকে যদি আমরা রোটেট করাই, তাহলে সেক্ষেত্রে কেমনটা পাওয়া যায় খেয়াল করে দেখো। তার মানে কি আমাদের এইটার সাপেক্ষে দেখো, এই নিচের অংশ ঠিক রেখে ওপরের অংশটাকে রোটেট করে একটা সমাণু পাওয়া গেছে। তাহলে সেক্ষেত্রে এই সমাণু আমরা যদি দেখি, তাহলে এটা একটা অংশ, আবার এই নিচের অংশ যেমন আমাদের ঠিক রেখে ওপরের অংশ মুভ করেছে, এবার ওপরের অংশটুকু ঠিক রেখে আমরা নিচের অংশটুকুকে রোটেট করে দিয়েছি। তা সেক্ষেত্রে এই দুটো পরস্পরের আমাদের সমাণু হয়েছে। এখন এই দুটোর মধ্যে একটু আমরা যদি দেখতে চাই কোনটা ডি সমাণু আর কোনটা এল সমাণু,
এর আগেই কিন্তু আমি এই উদাহরণটা লিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। দেখো তাহলে এখান থেকে আমরা যদি বলি এর রোটেশনটা কোন দিকে, আণবিক ভর এটার চাইতে এটা নিম্ন, এটার চাইতে এটা নিম্ন, তার মানে কি উচ্চ আণবিক ভর থেকে নিম্ন আণবিক ভরের দিকে যখন মূলকগুলোর অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রে এইটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরেছে, এটা ডি, যেহেতু এইটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। কি অ্যাসিড বলো তো? দিস ইজ টার্টারিক অ্যাসিড। তাহলে এটাকে এই জন্য বলা হয় দিস ইজ মেসোটার্টারিক অ্যাসিড। মেসোটার্টারিক অ্যাসিড আলোক নিষ্ক্রিয়। কিন্তু এইবার এখানে দেখো দিস ইজ ডি, এটা প্লাস সমাণু, আর এটা ডেফিনেটলি দেখো এটা উচ্চ আণবিক ভর থেকে দিস ইজ নিশ্চয়ই কি নিম্ন আণবিক ভরের দিকে যে আমাদের রোটেশন, সেটা আমরা বলতে পারি দিস ইজ এল, অর্থাৎ মাইনাস। তার মানে কি এটা ডেক্সট্রো, এটা কি লেভো। তার মানে কি এটাও আলোক সক্রিয়, এটাও আলোক সক্রিয়। তাহলে মেসো যৌগের ক্ষেত্রে আমাদের বিষয়টা এরকমটা কি দাঁড়ালো না? খেয়াল করো তো যে আমাদের যখন মেসো যৌগ অর্থাৎ দুইজনের ঘূর্ণন পরস্পর কি বিপরীত দিকে, কিন্তু কোণ যখন এক অর্ধেকাংশ আরেক অর্ধেকাংশের সমান হচ্ছে, কোণ সমান দিক বিপরীত, তখন তারা মেসো যৌগ গঠন করছে। অর্থাৎ তাহলে মেসো সমাণু একটা যৌগের কতগুলো হতে পারে, আর ডি এবং এল অর্থাৎ আলোক সক্রিয় সমাণু কতগুলো হতে পারে, এটাও কিন্তু আমরা বের করতে পারবো। দেখে নিই একটু সেটা। তাহলে আমরা এখান থেকে যাদের হচ্ছে কি মেসো যৌগ গঠন করতে পারছে তাদের ক্ষেত্রে তাহলে আমরা কাঠামো ভিন্ন হলে সমাণু কেমন হতে পারে একটু খেয়াল করে দেখি। কাইরাল কার্বন যদি একই রকম হয় এবং জোড় সংখ্যায় থাকে, খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে এই কাইরাল কার্বন এবং এই কাইরাল কার্বন একই এবং তার সংখ্যা কত? 2, 2, 4, 6 এই রকম যদি জোড় সংখ্যায় থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা আলোক সক্রিয় সমাণু কতগুলো হতে পারে সেটা বের করার একটা সূত্র আছে। সেটা হচ্ছে কি দেখো 2 টু দি পাওয়ার n-1। আর আমরা সাধারণ আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে কি শিখেছিলাম? 2 টু দি পাওয়ার n, তাই না? বলো তো, আমরা নিশ্চয়ই প্রিভিয়াস কিছু আগে আমরা লেকচারটা দিয়েছি। তো এখন এই আমাদের মেসো যৌগের ক্ষেত্রে তাদের কাঠামোর যে একটা ডি এবং একটা এল পেলাম, এটা তো আমরা এইভাবে লিখেছি, কিন্তু আমরা সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে পারতাম। খেয়াল করো এখানে কাইরাল কার্বন কয়টা? 2টা। তাহলে এখানে আমরা যদি সূত্র অনুযায়ী বসাই 2 টু দি পাওয়ার 2 - 1, দ্যাট মিনস 2 এর উপর 1 হইলে ডেফিনেটলি 2ই হয়। তার মানে আলোক সক্রিয় সমাণু কয়টা বলো তো? 2টা। 2টা বলতে একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে কি এল। তাহলে এখান থেকে আমরা এই সূত্র থেকে যদি আমাদের কি হয় প্লেন অফ সিমেট্রি থাকে, অর্থাৎ প্রতিসাম্য যদি কোনো তল থাকে এবং কার্বন সংখ্যা যদি জোড় সংখ্যক হয় এবং একই রকম কাইরাল কার্বন হয়, তাহলে আমরা তার আলোক সমাণু বের করতে পারলাম। এবার এটা তো একটা মেসো যৌগ, তো মেসো কাঠামো বা মেসো সমাণু সংখ্যা কতগুলো হবে? তাহলে সেই মেসো সমাণু সংখ্যা বের করার জন্য আমরা দেখো 2 টু দি পাওয়ার 2 - 2/2, ডেফিনেটলি দিস ইজ 0/2, তার মানে 2 টু দি পাওয়ার 2 হলে দিস ইজ 1, তার মানে এর মেসো কাঠামো এই একটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম মেসো কাঠামো একটা যৌগ, মেসো যৌগ, তার মেসো অ্যানাদার কোনো মেসো কাঠামো আছে কিনা, বা তার আলোক সক্রিয় অর্থাৎ তার উপর আলো ফেলে, যেমন মেসো যৌগের উপর আলো ফেললে এটা আলোক নিষ্ক্রিয়, এটি কোনো আপেক্ষিক আবর্তন আর কোনো দেখাবে না, অর্থাৎ আলো ফেললে যেহেতু এটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু এর ডি সমাণু এবং এল সমাণুর ওপর যদি এক সমতলীয় আলো ফেলি, ডেফিনেটলি এটা কি ক্লকওয়াইজ আবর্তন করবে আর এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করবে এবং আবর্তন কোণের মান অবশ্যই থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডেফিনেটলি আমরা মেসো যৌগ কাকে বলবো সেটা বুঝতে পারলাম। আরেকবার একটু দেখে নিই, যদি কি হয় একই রকম কাইরাল কার্বন বিশিষ্ট কোনো যৌগের যদি একটা প্রতিসাম্য তল থাকে এবং সেই প্রতিসাম্য তল অনুযায়ী বা বরাবর যদি আমরা দুটি একই অংশে বিভক্ত করতে পারি, অর্থাৎ কি ওপরের অংশ এবং নিচের অংশের যদি দর্পণ প্রতিবিম্ব একই রকম হয়, তাহলে এই যৌগগুলোকে বলা হয় মেসো যৌগ। এবং এদের কি হয় এক অর্ধেক অংশ যেদিকে ঘোরায় তার অপর অর্ধেক অংশ ঠিক বিপরীতে ঘোরায়। তো বিপরীতে ঘোরার কারণে পরস্পরের ঘূর্ণন ক্রিয়া কী হয় সমান এবং বিপরীত হওয়ার কারণে ড্যামেজ হয়ে যায়, এই জন্য যৌগটা তখন হয়ে যায় আলোক নিষ্ক্রিয়। তাহলে আমরা বলতে পারি মেসো যৌগ বা মেসো টার্টারিক অ্যাসিড এটা হচ্ছে কি আলোক নিষ্ক্রিয়, আর এটা হচ্ছে কি ডি টার্টারিক অ্যাসিড, আর এটা হচ্ছে কি এল টার্টারিক অ্যাসিড, এরা আলোক সক্রিয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোক সক্রিয় সমানতা আজকেও শেষ করতে পারলাম না, আমাদের আরও কিছু অংশ আছে। অর্থাৎ আমরা যে এই রোটেশন করছে আপেক্ষিক আবর্তন, সেই আপেক্ষিক আবর্তন
এটা নিয়ে আমাদের কিছু কথা আছে, বোঝার আছে। তো এটা আমরা পরের অংশে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।